চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং একটা ক্রাঞ্চ মোমেন্ট, এই যে একটা কম্বো, এই সিনারিওটাকে রিয়াল মাদ্রিদের থেকে মনে হয় অন্য কেউ বেশি এনজয় করতে পারে না, যার কারণে রিয়াল মাদ্রিদের এতগুলো ট্রফি এবং এদের অর্ধেকও কারণ নাই। বিকজ আজকের ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন যে এতটা ক্রাঞ্চ মোমেন্ট হয়েছে, এতগুলা প্রেশার রিয়াল মাদ্রিদের উপর পড়ছে। অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনে সোফার আপস অ্যান্ড ডাউনস, বলতে পারবেন না যে কোনো ম্যাচ ওরা একদম আমরা জিতবো এটা বইলে জিততেছে। বিকজ আমরা দেখছি যে যখনই এই দলটা একটা ভালো শেপে আসে তখনই একটা মেজর ইঞ্জুরি হয়ে যায়, মানে যে প্লেয়ারটাকে কি মনে হয় ওই প্লেয়ারটা যখনই চলে যায় তখনই দেখা যায় ম্যাচটা ঘুরে যায় বা পুরো ফর্মের ভিতরে এলোমেলো হয়ে যায়। তো আজকের ম্যাচ নিয়ে যদি বলি, অ্যাথলেটিকো মাদ্রিদ যখন প্রথম গোলটা দিয়ে দিছে, অ্যাট দ্য সেম টাইম ওদের ফ্যানরা যে বিহেভিয়ার শো করতেছিল, রিয়াল মাদ্রিদ এইখানে ফার্স্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল এবং সেটাই হয়েছে। ওদের অ্যাপ্রোচ যদি আপনারা দেখেন, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের কোনো অন টার্গেট শট নাই, ওইদিকে করতো একের পর এক সেভ দিয়ে যেতেছে, মনে হইতেছে যে রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বিহেভিয়ার করতেছে। বাট সেকেন্ড হাফে দেখা গেছে কাহিনী একটু হলেও ঘুরছে, রিয়াল মাদ্রিদ নিজে যে ফর্মে আসা ট্রাই করছে, যেটা অ্যাজ ইউজুয়াল ঘটে। বাট অ্যাথলেটিকো মাদ্রিদের খেলার অ্যাপ্রোচটাকে আপনাকে অবশ্যই ভালো বলতে হবে, বিকজ ওরা জেতার জন্য যেটা করা দরকার সেটাই করছে। এমন না যে ওরা কখনোই কাউন্টার অ্যাটাক দেয় না, এমন না যে মিডে ওরা বল কন্ট্রোল করতে চায় না, এমন না যে ডিফেন্সে ওরা সাইডে দিছে, মানে কমপ্লিট একটা ফুটবল খেলছে। বাট ওই যে একটা কথা আছে না যে আপনার লাক তখনই ফেভার করবে যখন আপনি সাহস নিয়ে খেলবেন। সো রিয়াল মাদ্রিদ ওই সাহসটা দেখাইছে এবং আপনি হয়তো ব্যাখ্যা করতে পারবেন না রিয়াল মাদ্রিদ এইভাবে ম্যাচটা কীভাবে জিতছে। বিকজ প্রেশার মোমেন্ট, আপনি 1 মিনিটে গোল খেয়ে গেছেন, আপনার পেনাল্টি মিস হয়ে গেছে, আপনার অনেকগুলো যে কন্ট্রোভার্সি ওইগুলো হয়তো আপনার পক্ষে যাইতেছে না, মানে মোট মিলে এরকম সিচুয়েশনে খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের মতো দল বা একমাত্র রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে, এটাকে আসলে ব্যাখ্যা করা যায় না আলটিমেটলি। আর দু একটা কথা বলতে হয় যে হ্যান্ডবলটা যে দেওয়া হয় না রিয়াল মাদ্রিদের পক্ষে ভিনিসিয়াসের, ওইটাকে যদি আমরা ডিফাইন করি, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ 50-50 কল। এটাকে আপনি একদম হ্যান্ডবল বলতে পারেন না, বিকজ এটা মানে ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল ছিল না, একদম ন্যাচারাল পজিশনে হ্যান্ড ছিল। এটা রেফারির কাছে 50-50 থাকে যে আপনি চাইলে কল দিতে পারেন, নাইলে এটাকে নাও কল করা যায়। এবং অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারেজের শটটা বাদ দেওয়া হয়েছে বিকজ ওর দুই পায়ে ও যখন দেখছেন আপনারা স্লিপ কাটছে, ওই যখন স্লিপ কাটছে তখন লেফট বলেও লেফট ফুটেও হয়তো বা বলটা লেগে গেছে, যার কারণে গোলটা রুল আউট হয়ে গেছে। অ্যান্ড লাস্ট মোমেন্টে আরও রুডিগার যে শটটা নিছিল, ভাই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কামব্যাক, এটা খুব সম্ভবত আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি, এই কারণে আমাদের অতটা হয়তো এক্সাইটমেন্ট লাগতেছে। বাট রিয়াল মাদ্রিদের জন্য এই সিজনে খুব সম্ভবত এইটা সব থেকে টাফ ম্যাচ ছিল। আমরা জানি বার্সেলোনার কাছে বিগ 2টা হার আছে, 2টা খুব সম্ভবত হার। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে লা লিগায় ভালো করতেছিল না, বাট এইখানে কামব্যাকটা করছে, এটা দেখার ব্যাপার ছিল। যদিও এই ম্যাচটা হারছে, আলটিমেটলি কিন্তু ম্যাচের ফলাফল 1-0, বাট আপনি পরবর্তী রাউন্ডে যাইতেছেন, এইটা অনেক বড় বিষয়। আর রিয়াল মাদ্রিদের খেলার অ্যাপ্রোচ নিয়ে যেটা শুরুতে বলছিলাম, যে আমার কাছে মনে হচ্ছে লা লিগার দলগুলোর সাথে রিয়াল মাদ্রিদ একটু বেশি অকওয়ার্ড ফিল করে, বা রিয়াল মাদ্রিদ তাদের সেরা ফর্মটা দিতে পারে না। অ্যাজ পার আমার কাছে যতটুকু মনে হয়েছে, এর মূল কারণ হলো যে রিয়াল মাদ্রিদ লা লিগার যে কোনো দলের এগেইনস্টে যখন খেলে, এক্সেপ্ট বার্সেলোনা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতেছে, ওদেরকে আমি বলতেছি, অন্য দলগুলোই সবসময় রিয়াল মাদ্রিদের সাথে একটা দেখবেন বাস পার্কিং ফুটবল খেলে বা অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলে। এখন যখন আপনার দলে এরকম ডিফেন্সিভ একটা মুড চলে আসে, তখন দুইটা জিনিস খুব দরকার হয়। এক হলো যে আপনার মিডফিল্ডের সাথে অ্যাটাকিং জোনের ভালো একটা লিঙ্ক আপ, এবং আপনার মিডফিল্ডে যারা খেলতেছে তাদের ভিশনটা অনেক ভালো হইতে হয়, যেমনটা আমরা অতীতে দেখছি যে টনি ক্রুজ টাইপের। এবং এই টনি ক্রুজ যখন আপনাকে ওই ডিফেন্সটাকে ভেঙে দিচ্ছে, তখন কিন্তু ইজিলি গোল আসতেছে। তখন দেখা যায় রদ্রিগো গোল করতেছে, এই সাইড থেকে ভিনিসিয়াস গোল করতেছে, কিলিয়ান এমবাপ্পের মতো একজন প্রপার ফিনিশার না থাকার পরেও দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ গত সিজনে যথেষ্ট পরিমাণ ভালো গোল করছে। বাট এই সিজনে দেখা গেছে ওই যে ভিশনটা, মিডফিল্ডের ভিশনটা কেউ ওইভাবে পূরণ করতে পারতেছিল না। এই যে বললাম আপস অ্যান্ড ডাউনস, দেখেন এই যে ভিশনটা সেবিওস মোটামুটি পূরণ করতেছিল। ওকে একটা সময় মনে হচ্ছিল যে এই টিমটার একটা হার্টের মতো কাজ করতেছে, ঠিক ওই সময় সেবিওস ইনজুর্ড হয়ে গেল। ওই যে ভীষণটা আবার মিসিং, আবার দেখেন যে মাঠের পুরো পারফরমেন্স বাজে। তো
আশা করি যে সেবিয়াস খুব দ্রুত ব্যাক করলে রিয়াল মাদ্রিদের ফর্মটা হয়তো আস্তে আস্তে ভালো হবে, বাট ইয়েস এইরকম ছোট দলগুলোর এগেনস্টে খেলতে গেলে রিয়াল মাদ্রিদ আরও সাফার করবে, এতে নিয়ে কোনো ডাউট নেই। বাট রিলিভের বিষয় হলো যে চ্যাম্পিয়ন্স লিগে আপনি যখন খেলবেন, আপনি যেহেতু কোয়ার্টার ফাইনালে চলে গেছেন, আলটিমেটলি এখন আপনার হয়তো বা ছোট দলগুলোর এগেনস্টে খেলবেন না, আপনার অপোনেন্ট আপনার সাথে ওইভাবেই খেলবে যেভাবে আপনি খেলতেছেন। সো রিয়াল মাদ্রিদের জন্য হয়তো এটা অনেক বেশি বড় স্বস্তির জায়গা, এবং ইনজুর্ড প্লেয়ারগুলো চলে আসলে আশা করি রিয়াল মাদ্রিদের ফর্ম আরও অনেক ভালো হয়ে যাবে। বাট এই যে চ্যাম্পিয়ন্স লিগের জয়গুলো আপনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না। এই ছিল আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।